जामे बहेंगे जिंदा रहेंगे होके फना। কে আসলে কি এমন ঘটেছিল সেদিন যে একটা গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়? কোন অভিশাপের কাছে আস্তে আস্তে চণ্ডালগড়ের রাজবাড়ি এভাবে ভগ্নপ্রায় হয়ে পুরো রাজবাড়িতে পরিণত হয়? আমরা সকলেই ছোট থেকে একটা শব্দ শুনে বড় হয়েছি, কর্মফল। অর্থাৎ কোনো অন্যায়, কোনো পাপ যদি আমাদের দ্বারা ঘটে থাকে, তার ভয়ঙ্কর ফল বংশ পরম্পরায় যুগের পর যুগ ধরে চলতে থাকে। আজ সেই রকমই এক অভিশপ্ত রাজবাড়ির কাহিনী নিয়ে মৌশ্রী নৃত্য উপাসনার নৃত্য ভাবনা সৃষ্ট নৃত্যালেখ্য রাজকাহিনী। কাহিনী সৃজন ও পরিস্ফুটনে হিমাংশু দত্ত, নৃত্যভাবনা ও শিল্প নির্দেশনায় মৌশ্রী রক্ষিত, উপস্থাপনায় মৌশ্রী নৃত্যোপাসনা। আমাদের আজকের নিবেদন রাজকাহিনী। বহু যুগ আগের কথা, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের পীঠস্থান ছিল চণ্ডালগড়। দেশ বিদেশের মানুষ মনে করতেন স্বয়ং মা সরস্বতী দেবীর আশীর্বাদ রয়েছে এই রাজ্যের উপর। রাজা মনেন্দ্র কৃষ্ণ সেন ছিলেন মহাশক্তির পূজারী। রাজ্য তথা প্রজার মঙ্গল হেতু তিনি মহাশক্তির উপাসনা করতেন। চণ্ডালগড়ের দক্ষিণ পশ্চিম প্রান্তে ছিল প্রকাণ্ড এক জঙ্গল। সেই জঙ্গলে বাস করতেন সিরাই নামক এক উপজাতি। বন্য জীবনে অভ্যস্ত এই উপজাতির কোনো অধিকার ছিল না চণ্ডালগড়ে প্রবেশ করার। এই সিরাই উপজাতি ছিলেন দেবাদিদেব মহাদেবের উপাসক। উপজাতির উপর
মা সরস্বতীর অশেষ কৃপা একটু যেন বেশি বর্ষিত হয়েছিল। তাই সঙ্গীত ও নৃত্যে এই উপজাতি চণ্ডালগড়ের থেকেও কয়েক ধাপ এগিয়ে গেছিল, যেটা চণ্ডালগড়ের রাজা মোটেও পছন্দ করতেন না। রাজা মনীন্দ্রকৃষ্ণ সেন এতটাই এই উপজাতিকে ঘৃণা করতেন যে জোর করে পুজোর নামে অসহায় সিরাইদের ধরে এনে তার আরাধ্যা দেবী শ্বেতকালীর চরণে নরবলি দিতেন। সিরাই উপজাতির চণ্ডালগড়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও শিকারের উদ্দেশ্যে মাঝে মধ্যেই রাজ পরিবারের মানুষজন ওই জঙ্গলে যেতেন। জন্তু জানোয়ার শিকারের সাথে মাঝে মাঝে সিরাই উপজাতির অষ্টাদশী কোনো যুবতী এদের কুনজরে পড়ে যেত। ভয়ঙ্কর অত্যাচারিত হয়ে জঙ্গলেরই কোনো এক প্রান্তে হিংস্র কোনো প্রাণীর খাবার হয়ে পড়ে থাকত। আমার মনটাই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে ধসে, কোন দিন খাঁচা পড়বে ধসে। ফকির নানা ভেবে কমনে আসে যা, খাঁচার ভিতর ছিল পাখি কমনে আসে যা। এভাবেই কেটে যায় যুগের পর যুগ, রাজার পর রাজা পরিবর্তন হয়। শুধু শুধু কোনো পরিবর্তন ঘটে না সিরাই প্রজাতির ওপর চলতে থাকা অত্যাচারের। এরই মধ্যে এক দৈবিক ঘটনায় শতাব্দীর পর শতাব্দী চলতে থাকা চিত্রটা একদম বদলে যায়। সে সময় চণ্ডালগড়ের রাজা রথেন্দ্রকৃষ্ণ সেন রাজপুত্রের পিতা হন। আদর করে পুত্রের নাম রাখেন বারীন্দ্রকৃষ্ণ। সুরে সুরে ভরে যাক মনের ভাষা, এ ভাষা, এ ভাষা। সুরে সুরে ছবি এঁকে তোমাকে সাজাই, গানেরই মোহনায় মিশে যেতে চাই। স্বরলিপি দিয়ে বাঁধি তোমারই দুহাত, আলাপের শ্রুতি বাজে শুনি তাই। আজ পাশে থেকো সঙ্গে আমার, স্বপ্ন চিরকাল তোমাকে সাজা। সুরে সুরে ভরে যাক মনের ভাষা। এই শুভ দিন এমনি রঙিনে কেটে যাক, থাক অমলিন হাসিতে রাঙানো পোশাক। ঘটনাক্রমে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সিরাই উপজাতির ঘরেও একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। মা বাবা আদর করে তার নাম রাখে হাঁসুলি। বন্য জীবনে বড় হয়ে ওঠা হাঁসুলি নৃত্য গীতে একদিন পারদর্শী হয়ে ওঠে, সাথে হয়ে ওঠে অপরূপ সুন্দরী। ঘটনাক্রমে কোনো একদিন রাজকুমার
রাজকুমার জঙ্গল শিকার থেকে ফেরার সময় পরন্ত বিকালের মোলায়েম সূর্যালোকে হাঁসুলির দর্শন পায়। এই ঘন জঙ্গলে এত অপরূপ সুন্দরীকে দেখে রাজকুমার বারীন্দ্রকৃষ্ণ মোহিত হয়ে যায়। যে চণ্ডালগড় সিরাই উপজাতির ত্রাস হয়েছিল যুগের পর যুগ ধরে, কোনো এক দৈবিক কারণে আজ সেই চণ্ডালগড়েরই রাজকুমার তাদের চিরঘিন্ন সিরাই রমণীর রূপে মুক্ত হয়ে তাকে প্রেম নিবেদন করে। চোখ লয়ে দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পূর্ণিমারি প্রজাপতি। পাগল আমি রূপ দেখে, মনে লয় ওই গন্ধ থেকে রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাপড়, পরনে নিলাম বরি। পাহাড় যেমন মেঘকে ভালোবেসে সবুজ অলঙ্কারে সেজে ওঠে, ঠিক তেমনি রাজকুমার বারীন্দ্রকৃষ্ণর ভালোবাসায় বন্য জীবনে বড় হয়ে ওঠা হাঁসুলি বন্য গহনায় সেজে তার ভালোবাসার প্রাপ্তি স্বীকার করে। রচনা হয় এক বন্য প্রেমের কাহিনীর। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবেরা, আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের অতিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া বিনিরা। জীবনটাই যাদের বন্যপাতার ঘরে শুরু, তাদের কাছে সুখ বলে শব্দটা যে ক্ষণস্থায়ী সেটা আমরা সকলেই জানি। হাঁসুলির কপালেও সুখ শব্দটা হয়তো ক্ষণস্থায়ী ছিল। এক আকস্মিক দুর্ঘটনায় রাজকুমার বারীন্দ্রকৃষ্ণ গুরুতর আহত হয়। রাজবদ্যির কোনো রকম ঔষধ কাজ করে না। সারা রাজ্যে রাজকুমারের এই আহতর খবর ছড়িয়ে পড়ে। এদিকে হাঁসুলিও জানতে পারে তার প্রাণের থেকে প্রিয় রাজকুমার গুরুতর আহত হয়ে শয্যাশায়ী। অস্থির হয়ে ওঠে হাঁসুলি। অত্যাচারের সীমা কিছুটা শিথিল হলেও চণ্ডালগড়ে প্রবেশ করার কোনো রকম অনুমতি তখনও ছিল না সিরাইতে। নিশ্চিত মৃত্যু জেনেও সমস্ত বাধা অতিক্রম করে ভালোবাসার টানে হাঁসুলি ভিন রাজ্যের বৈদ্য সেজে রাজমহলে প্রবেশ করে। রাজবৈদ্য রাজকুমারকে সারিয়ে তুলতে ব্যর্থ হওয়ার জন্য রাজা রথীন্দ্রকৃষ্ণ দেশ দেশান্তরে বৈদ্যর খোঁজ পাঠায়। কাকতালীয়ভাবে ঠিক এই সময়েই হাঁসুলি বৈদ্য সেজে মহলে যাওয়ায় তাকে সন্দেহের কোনো অবকাশ থাকে না। বৈদ্যবেশে হাঁসুলি রাজকুমারের ঘরে প্রবেশ করতেই ভালোবাসার মানুষটিকে রাজকুমার ঠিক চিনতে পেরে যায়। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। হাঁসুলির অক্লান্ত পরিচর্যা ও বন্য পথ্যের ওপর ভর করে রাজকুমার বারীন্দ্রকৃষ্ণ সুস্থ হয়ে ওঠে। রাজা রথীন্দ্রকৃষ্ণ হাঁসুলির আসল পরিচয় জানতে পেরে ক্রোধে আগুন হয়ে ওঠে। কিন্তু প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে সুস্থ অবস্থায় দেখে হাঁসুলির প্রতি জন্মে ওঠা রাগ
মুহূর্তেই কৃতজ্ঞতায় রূপান্তরিত হয়। ভেঙে যায় ভেদাভেদের বেড়াজাল। হাসুলির দেওয়া রাজকুমারের প্রাণের বিনিময়ে রাজা রথীন্দ্রকৃষ্ণ সিরাই উপজাতিকে সভ্য সমাজে বসবাসের ব্যবস্থা করে দেন। সমাপ্তি ঘটে যুগ যুগ ধরে চলা এক ঘৃণ্য অধ্যায়ের। এদিকে মহাদেবের আশীর্বাদে হাসুলি রাজবধূ হয় চণ্ডালগড়ের। কি মায়ায় বেঁধেছ আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছ আমায়, বুকে ধরে রাখো আরো কাছে থাকো, ভালোবেসে ফেলেছি তোমায় ওগো প্রিয়া, কি মায়ায় বেঁধেছ আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছ আমায়। হঠাৎ করে ঘনিয়ে ওঠা মেঘ যেমন প্লাবন ঘটাতে পারে, ঠিক তেমন হঠাৎ করে পাওয়া রাজসুখ অনর্থ ঘটাতে পারে মুহূর্তেই। হাসুলির ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। রাজবধূ হওয়ার পর হাসুলির ব্যবহারের পরিবর্তন ঘটতে থাকে। বন্য মানব থেকে হাসুলি সভ্য অমানবে পরিণত হয়। একবার আফগান দেশের কোনো এক রন্ধন শিল্পীর হাতে তৈরি কলিজা স্যুপ খেয়ে হাসুলি সেই স্বাদে ভয়ঙ্করভাবে আকৃষ্ট হয়ে পড়ে। আসলে সেই বিশেষ স্যুপ তৈরি হতো ষষ্ঠ বয়সী কোনো শিশুর কলিজা থেকে। তাই রাজবধূর নির্দেশে শত মোহরের বিনিময়ে দুজন স্বার্থলোভী লেঠেল শিশু চুরি ও হত্যার প্রস্তাবে রাজি হয়ে যায়। গোপনে চুরি হতে থাকে চণ্ডালগড়ের ষষ্ঠ বয়সী শিশুরা। রাজা রথীন্দ্রকৃষ্ণ, রাজকুমার বারীন্দ্রকৃষ্ণ এসবের কিছুই জানতেন না। এভাবে হাজার হাজার শিশু মৃত্যুতে চণ্ডালগড় হয়ে ওঠে অশান্ত। চণ্ডালগড়ের আকাশ বাতাস শিশুহারা মায়ের আর্তনাদে ভরে ওঠে। চণ্ডালগড়ে হঠাৎ করে উদয় হওয়া এই বিপদে রাজা রথীন্দ্র সেন অস্থির হয়ে ওঠেন। তিনি নির্দেশ দেন অতি সত্বর যেন দুষ্কৃতীরা বন্দী হয়। এদিকে হাসুলির এই কুকর্ম স্বচক্ষে দেখে ফেলে রাজকুমার বারীন্দ্রকৃষ্ণ। নিজের ভালোবাসার মানুষটির এই কৃতকর্মে রাজকুমার বারীন্দ্রকৃষ্ণ পাথর হয়ে যায়। তার কিছুতেই বিশ্বাস হয় না বন্য জীবনে বড় হয়ে ওঠা শান্ত স্বভাবের মেয়েটা কি করে এত নিষ্ঠুর হয়ে ওঠে। এ খবর জানাজানি হওয়ার ভয়ে, লজ্জায়, ঘৃণায় বারীন্দ্রকৃষ্ণ আত্মহত্যা করে। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি নাই ঠোঁটের অভিমান, কান্না পাবে জানি, চলে যাবার ফলক বলবে দূরত্বের বয়ান। শোনো আমি আবার জন্ম নেব, হব সবার শেষে বাড়ি ফেরা তোমার জাতির সব। শোনো আমি আবার জন্ম নেব, এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর। তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো। ভালোবাসার মানুষটির মৃত্যুতে চেতনা ফেরে হাসুলির, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এদিকে পুত্র শোকে পাথর রাজা রথীন্দ্রকৃষ্ণ হাসুলির করা এই জঘন্য পাপকে কোনোভাবেই ক্ষমা করেন না। হাসুলিকে ক্ষমা অযোগ্য পাপের ভয়ঙ্কর শাস্তি দিতে তিনি রাজবাড়িতেই তাকে জীবন্ত পুড়িয়ে মারেন।
রাজা রথীন্দ্রচন্দ্র আর বেশি দিন বাঁচেন না। বিলুপ্তি ঘটে চণ্ডালগড় রাজবংশে। চণ্ডালগড় রাজ্যটাও আস্তে আস্তে শ্মশানে পরিণত হয়। চণ্ডালগড়ের মানুষের দৃঢ় বিশ্বাস ছিল যে রাজপুত্র হাসুরের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলেও তার অশরীরী আত্মা ওই রাজবাড়িতেই থেকে গেছে। প্রাণ ভয়ে গোটা একটা গ্রাম জনমানবহীন হয়ে যায়। এরপর কেটে যায় বহু শতাব্দী। দামি পাথরের তৈরি রাজবাড়ি ধীরে ধীরে ভগ্নপ্রায় হয়ে হান্টেড পুরো রাজবাড়িতে পরিণত হয়। বহু শতাব্দী কেটে গেলেও রাজবধূ হাসুলির অশরীরী আত্মা সত্যিই চণ্ডালগড় রাজবাড়িতেই থেকে গেছিল, শুধুমাত্র তার প্রাণপ্রিয় বারীন্দ্রর অপেক্ষায়। যে পাপ সে করেছিল তার ফল তার অতৃপ্ত আত্মা শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে বেড়াচ্ছিল। তার বিশ্বাস ছিল বারীন্দ্র কৃষ্ণ ঠিক একদিন এসে তাকে ক্ষমা করে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে। বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকা কানে কানে, বিকেলের স্মৃতি গোপন প্রীতি গোপনে রাখা থাকে, মানুষের স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান বন্ধু টানে। ঘন মেঘে ঢাকা সুহাসিনীর আঁকা তুমি কি গোসে মানিনি, অষাঢ় আষাঢ়ে অকুল পাথারে স্মৃতির বিলাসে ভাসিনী। ঘন মেঘে ঢাকা। আজও রাজকুমার বারীন্দ্রর আশার অপেক্ষায় রয়েছে রাজবধূ হাসুলির আত্মা। নৃত্যভাবনা ও শিল্প নির্দেশনায় মৌশ্রী রক্ষিত, উপস্থাপনায় মৌশ্রী নৃত্যোপাসনা। অনেক